নমস্কার, দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। আর এডুকেশন অনলাইন মানেই তোমাদের কাছে বিশেষ করে এই অনুষ্ঠানের সামনে টিভির সামনে খাতা বই পেন নিয়ে বসে পড়া। এবং প্রতিদিন আমরা এডুকেশন অনলাইনে তোমাদের যে এখন স্কুল বন্ধ রয়েছে, পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না, সেই জায়গাতে সাপোর্ট করতে আমরা এই অনুষ্ঠান করি। অবশ্যই তোমাদের জন্য অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে বারে বারে আমরা বলি তোমরা ফোন করতে পারো, যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা সেখানেই ফোন করতে পারো। এবং এই অনুষ্ঠানে পুনঃসম্প্রচার দেখার জন্য আমাদের যে সামাজিক মাধ্যম রয়েছে, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু দেখতে পারো। এবং যে বিষয় নিয়ে আজকে আমরা পড়াশোনা করব জানিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। একাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি নিয়ে আমরা পড়াশোনা করব, এবং তোমাদের এবং আমাকে যিনি পড়াবেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন নরোত্তম দাস, দি পার্ক ইনস্টিটিউশন, শ্যামবাজার থেকে রয়েছেন। নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত। অবশ্যই আমরা পড়াশোনায় যাব, কিন্তু শুধুমাত্র পড়াশোনা তো নয়। এই মুহূর্তে আমরা জানি একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং নিউ নর্মাল ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ নয় কাল তো স্কুল খুলবে, এবং পড়াশোনা তো বন্ধ রাখার জিনিস নয়, পড়াশোনা করতে হবে। স্যার, আমরা পড়াশোনায় যাব, কিন্তু তার আগে আপনি কিছু বলবেন? আমার বয়োজ্যেষ্ঠদের নমস্কার, আর অন্য সকলকে বিজয়া দীপাবলি শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি আমার ছাত্রছাত্রীরা সবাই সুস্থ আছো। এর আগে তোমরা ক্লাস করেছো 11-এর, আমার ক্লাস করেছি অ্যাকাউন্টেন্সির। সেখানে অ্যাকাউন্ট নির্ণয় অর্থাৎ হিসাব খাত নির্ণয় সেটা শিখেছো, জার্নাল শিখেছো, লেজার শিখেছো, লেজারে ব্যালেন্স করা কীভাবে হয় সবই শিখেছো। এইবার আমরা যে স্টেপ অবধি এসেছিলাম তার পরের স্টেপে আমরা শুরু করব, অর্থাৎ জার্নাল লেজার হয়ে গেছে আমাদের। জার্নাল লেজারের পর আমরা করব কি ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, জার্নাল লেজার তার পরের স্টেপটা হচ্ছে এই জার্নাল লেজারগুলো চেক করা বা ঠিকঠাক আছে কিনা, তার জন্য যে স্টেপটা তাকে আমরা বলি ট্রায়াল ব্যালেন্স। এবং এই অধ্যায়ে ঢোকার আগে আমরা যে সিস্টেমে ছিলাম, যে প্রশ্ন ধরে ধরে আমরা প্রত্যেকটি বিষয় বুঝবো, বুঝে আমাদের ক্লাসটা এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, একদমই। এইবার আমার পাশে আমার সহকারী বলতে পারো, আমার ছাত্র হিসাবে উনি ভূমিকা পালন করবেন। আপনার নামটা আরেকবার বলবেন? সন্তু পান। উনি আছেন, উনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি স্ক্রিনের নম্বরে ফোন করবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। একদমই তাই। এবং প্রথম প্রশ্ন অবশ্যই ট্রায়াল ব্যালেন্স আমরা যেহেতু পড়ব, ট্রায়াল ব্যালেন্স কাকে বলে বা রেওয়া মিল কাকে বলে, এই জায়গাটা আমাদের কিন্তু প্রথম জানতে হবে। এবং শুধুমাত্র জানতে হবে, শুনতে হবে এমনটাই নয়, জেনে কিন্তু বুঝতে হবে এবং মনে রাখতে হবে। সেই জায়গা থেকে স্যার আপনি স্টুডেন্টদের কীভাবে বোঝাবেন? তাহলে প্রথম প্রশ্ন দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল কাকে বলে। তাহলে আমরা চলে আসি আমার সিস্টেমে, যে কাকে বলবো আমরা ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল। তাহলে আমরা স্ক্রিনে আবার দেখব। ঠিক আছে, চলে আসি স্ক্রিনে। দেখো রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স। তাহলে এই কথাটা বলার আগে প্রথম বলেছি আমি কি, এর আগে জার্নাল লেজার বা হিসাবে যে কাজগুলো করেছে সেগুলোর নির্ভুলতা বা গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমাকে কি করতে হবে, তো সেইটাই যার মাধ্যমে আমরা এই যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করি তাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। এটা আমরা সংজ্ঞাকার কী করে বলতে পারি? কোনো নির্দিষ্ট দিনে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের গাণিতিক শুদ্ধতা বা নির্ভুলতা যাচাই করার জন্য সমস্ত হিসাব খাতগুলির জেরগুলিকে নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স বলা হয়। ঠিক আছে, রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স কি হচ্ছে, যে হিসাবে খাতগুলির, হিসাব খাত মানে আমরা আগের দিন ইংলিশ টার্মটা পড়েছিলাম লেজার, লেজার অ্যাকাউন্টের ব্যালেন্সগুলোকে নিয়ে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করি যে বিবরণীর সাহায্যে, তাকে বলা হচ্ছে রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স। তাহলে বোঝা গেল এটা কি হলো। এবার পরের প্রশ্নে চলে আসবো। অবশ্যই আমরা পরের প্রশ্নে আসার চেষ্টা করব। পরের প্রশ্ন রয়েছে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিলের বৈশিষ্ট্য কী থাকতে পারে আলোচনা করতে হবে। এবং এটা অবশ্যই ইম্পর্টেন্স, কারণ ট্রায়াল ব্যালেন্সকে আমরা যখন বুঝবো তখন তার কী কী বৈশিষ্ট্য রয়েছে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ ট্রায়াল ব্যালেন্স যখন আমি সুন্দরভাবে লিখবো পরীক্ষার খাতায় নাম্বার পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু উত্তর দিতে হবে তার বৈশিষ্ট্য কী কী রয়েছে। বৈশিষ্ট্য না জানলে উত্তর লেখা সম্ভব নয়। স্যার, কী কী বৈশিষ্ট্য রয়েছে? আচ্ছা, তাহলে উত্তরে চলে আসি, আবার আমরা বোর্ডে চলে আসি। আচ্ছা, রেওয়া মিলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, স্ক্রিনটা আসেনি, বোর্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জুম আউট করতে হবে একটু।
আরও জুম আউট করতে, ফুল পেজ আছে, অনেক বড় পেজ এটার। হেডিংটা আসেনি, হেডিংটা রেওয়া মিলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি। হ্যাঁ, স্ক্রিনটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে বিবরণী। এটা কি বলছে? রেওয়া মিল কোনো হিসাব খাত নয়। হিসাব খাত মানে অ্যাকাউন্ট, মানে এটা কোনো অ্যাকাউন্ট নয়, কিন্তু এটি একটি বিবরণী মাত্র। বিবরণী আকারে এটা তৈরি করা হয়। 2 নম্বর পয়েন্ট কি আছে? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পৃথক কাগজে প্রস্তুত। রেওয়া মিল কোনো রূপ খতিয়ান হিসাব খাত নয়, এটি পৃথক কাগজে বিবরণী আকারে তৈরি করা হয়। এটা কি করে? আলাদা একটা কাগজ নেওয়া হয়, সেই কাগজের মধ্যে বিবরণী আকারে এটা তৈরি করা হয়। 3 নম্বর কি আছে? নির্দিষ্ট হিসাবকাল, অর্থাৎ নির্দিষ্ট সময়কালের মধ্যে এটাকে তৈরি করা হয়। কি বলছি? রেওয়া মিল নির্দিষ্ট হিসাবকালের শেষে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের প্রয়োজন হলে তবেই প্রস্তুত করা হয়। মানে একটা সময় শেষ হবে, সেই সময় শেষে যা হিসাবপত্র আছে সেগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই, অর্থাৎ ঠিকঠাক করা আছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা এই রেওয়া মিলটা প্রস্তুত করব। 4 নম্বর কি আসবো? হিসাব খাতের জের। এখানে কি করা হয়? রেওয়া মিল খতিয়ানের বা হিসাব খাতের ডেবিট ও ক্রেডিট জেরগুলি নিয়ে প্রস্তুত করা হয়। কি হচ্ছে? আমরা যে লেজার করেছি তার ডেবিটের জের বেরোবে, মানে ব্যালেন্স বেরোচ্ছে। জেরের বাংলা ইংলিশটা হচ্ছে ব্যালেন্স। সে ব্যালেন্স অনেক সময় ডেবিট দিকে বেরোচ্ছে, অনেক সময় ক্রেডিট দিকে বেরোচ্ছে। এই যে ডেবিট বা ডেবিট এবং ক্রেডিটের যে ব্যালেন্সগুলো আছে, সেই ব্যালেন্সগুলোকে নিয়েই এই ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়। 5 নম্বর হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক মানে ইচ্ছাধীন। বলছে রেওয়া মিল প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, এটি প্রতিষ্ঠানের হিসাব খাতগুলি চূড়ান্তভাবে লেখার পর কেবল ঐচ্ছিক বা স্বেচ্ছামূলকভাবে রেওয়া মিল প্রস্তুত করা হয়। মানে ঐচ্ছিক, ইচ্ছা হলে তোমাকে করবে, মানে তোমার যদি মনে হয় যে করতে হবে তাহলে করবে, না হলে নয়। অর্থাৎ তুমি যদি মনে করো যে ভুল ত্রুটি আছে কিনা সেটা দেখার প্রয়োজন আছে, তবে এটা করবে। যদি মনে হয় না আমার হিসাব খাত সব ঠিকঠাক আছে, হিসাব নিকাশ ঠিক আছে, তাহলে এটা প্রস্তুত করার প্রয়োজন নেই। 6 নম্বর কি হলো? চূড়ান্ত হিসাবের সাহায্যকারী বিবরণী। এটা কি করে? রেওয়া মিলের সাহায্যে প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়। চূড়ান্ত হিসাব মানে এটা এর পরবর্তীতে পাবে। চূড়ান্ত হচ্ছে ফাইনাল, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট যখন তৈরি করব তখন এই রেওয়া মিলের সাহায্য নেওয়া হয়। অর্থাৎ একটি চূড়ান্ত হিসাব প্রস্তুতের সাহায্যকারী বিবরণী হিসাবে এই রেওয়া মিল কাজ করছে। তাহলে এই গেল আমার রেওয়া মিলের বৈশিষ্ট্য। এবার চলে আসবো আমরা পরের কোশ্চেনে। উপযোগিতা বা সুবিধা কি কি রয়েছে? রেওয়া মিল বা ট্রায়াল উপযোগিতা বা সুবিধা আলোচনা করতে হবে। সেখানে উপযোগিতা বা সুবিধা কি রয়েছে, কারণ একটা বৈশিষ্ট্য আমরা যখন শিখছি তাকে ঘিরে আমাদের কি কি সুবিধা রয়েছে এবং কি কি প্রয়োজন রয়েছে, কেন আমরা শিখব, সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করব। তো রেওয়া মিল প্রস্তুতের প্রধান সুবিধাগুলি, তাহলে কি কি সুবিধা আছে? গাণিতিক শুদ্ধতা যাচাই। গাণিতিক শুদ্ধতা হচ্ছে হিসাব নিকাশ সংক্রান্ত শুদ্ধতা, যে ঠিকঠাক আছে কিনা, যোগ বিয়োগ। প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়কালের সকল লেনদেনগুলির জাবেদা খতিয়ান প্রস্তুত করার পর ওই জাবেদা ও খতিয়ানগুলির নির্ভুলভাবে প্রস্তুত হয়েছে কিনা তা এই রেওয়া মিলের সাহায্যে যাচাই করা যায়। এই কম্পিউটার সেটিং একটা প্রবলেম এসে গেছে, ঠিক আছে? যাই হোক, আমি এটা বলে দিচ্ছি যে প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়কালের সকল লেনদেনগুলির জাবেদা ও খতিয়ান প্রস্তুত করার পর ওই জাবেদা ও খতিয়ানগুলি নির্ভুলভাবে প্রস্তুত হয়েছে কিনা তা এই রেওয়া মিলের সাহায্যে যাচাই করা যায়। এই লেখাটা আছে এখানে। রেওয়া মিলের উভয় দিকের টাকার অঙ্কের যোগফল মিলে গেলে নিশ্চিত হওয়া যায় যে হিসাব খাতে কোনো ভুল নেই। তাহলে এটা হচ্ছে গাণিতিক শুদ্ধতা। কীভাবে বুঝবো যে রেওয়া মিল যদি মিলে যায় তাহলে জানবো যে হিসাবে কোনো ভুল নেই। 2 নম্বর, ভুল সংশোধন। ভুল সংশোধনে সহযোগিতা করে বা সহায়তা করে। কি বলছে? রেওয়া মিল না মিললে হিসাবের ভুলগুলি খুঁজে বার করা যায় এবং সেই ভুলগুলি সহজেই সংশোধন করা যায়। 3 নম্বর, হিসাব খাতগুলির জেরের একত্রীকরণ। মানে বিভিন্ন জায়গায় হিসাব খাত রয়েছে, অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই অ্যাকাউন্টগুলো থেকে তার জেরগুলো, ব্যালেন্সগুলো এক জায়গায় আনা হচ্ছে। কি বলছে? রেওয়া মিল থেকে কোনো নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের সকল হিসাব খাতগুলির জের একসঙ্গে পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠানটি হিসাবের চূড়ান্ত
অবস্থা এক নজরে পাওয়া যায়। কি হচ্ছে? ফলে প্রতিটি হিসাবের চূড়ান্ত অবস্থা মানে প্রতিটি অ্যাকাউন্টের নেট ফল কি দাঁড়ালো সেটা এখান থেকে জানা যাচ্ছে। এবার 4 নম্বরে চলে আসি, সামগ্রিক কাজের নিট ফল। রেওমিলের বিভিন্ন হিসাব খাতের জের দেখে প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়কালের সামগ্রিক ও বিশেষ বিশেষ লেনদেন বা কাজকর্মের পরিচয় জানা যায়। কী কী হচ্ছে? সামগ্রিক কাজের নিট ফল মানে আমরা যে রেওমিলে বিভিন্ন অ্যাকাউন্টগুলো পাবো, যে ব্যালেন্সগুলো লিখবো, অ্যাকাউন্টগুলো লিখবো, সেই অ্যাকাউন্ট থেকে জানবো কি যে একটা সময়কালে, যত সময়ের জন্য আমি এই রেওমিল তৈরি করছি, সেই সময়ের মধ্যে বিশেষ বিশেষ লেনদেন বা বিশেষ বিশেষ কাজের সামগ্রিক কি ফল বা বিশেষ বিশেষভাবে তার কি বৈশিষ্ট্য বা কি কি লক্ষণ রয়েছে তার পরিচয় জানতে পারবো এই রেওমিল থেকে। 5 নম্বর হচ্ছে চূড়ান্ত হিসাব প্রস্তুত। রেওমিল থেকে প্রাপ্ত হিসাব খাতের জের ও অন্যান্য তথ্যের সাহায্যে প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রস্তুত করা যায়। কি হলো চূড়ান্ত হিসাব কী করে প্রস্তুত করব? রেওমিল থেকে যে আমরা হিসাব খাতের জের পাবো, যে রেওমিলের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের জের থেকে তার সঙ্গে আরও কিছু অন্যান্য তথ্য থাকবে, যাকে আমরা অ্যাকাউন্টেন্সির ভাষায় বলি অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডিশনাল ইনফরমেশন। সেই অন্যান্য তথ্যের সাহায্যে প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করা হয়। এই গেল হচ্ছে আমার রেওমিলের সুবিধা, রেওমিল প্রস্তুতের সুবিধা। এবার সুবিধা যখন রয়েছে সেখানে তো ভুল ত্রুটি অবশ্যই থাকবে। সেখান থেকেই প্রশ্ন যে রেওমিলে কোন কোন ভুল ধরা পড়ে এবং সেগুলি আলোচনা করো। কি কি ভুল রয়েছে রেওমিল পদ্ধতিতে, বা সেই পদ্ধতি যখন করা হচ্ছে, উপযোগী যখন করা হচ্ছে, সেখান থেকে যখন সুবিধা নেওয়া হচ্ছে, কি কি আমরা ভুল দেখতে পাচ্ছি, আমাদের চোখে কি কি ভুল ধরা পড়ছে, সেই দিকটাও কিন্তু পরিষ্কারভাবে জানা উচিত। কারণ আমি যখন একটা পদ্ধতি প্রয়োগ করছি, সেই পদ্ধতিতে কি কি ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে, কি কি অসুবিধার সম্মুখীন হতে পারি, সেই জায়গাগুলোও কিন্তু বোঝা উচিত। সেই জায়গা থেকে রেওমিলের যে পদ্ধতিগত যে ভুলগুলি রয়েছে, কি ভুল ধরা পড়ে, সেই জায়গাটা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, চলে আসি যে অনেক সময় হিসাবে ভুল ত্রুটির ফলে রেওমিল মেলে না। আমরা এর আগে কি শিখলাম যে রেওমিল যদি মিলে যায় তাহলে হিসাবে ভুল ত্রুটি নেই। তাহলে আমার যদি উল্টোটা হয়, অর্থাৎ যদি রেওমিল মিলল না, দুদিকে দুরকম বেরোলো রেওমিলের, তখন কি করব? তাহলে কিছু ভুল ত্রুটি আছে। তো বলছে অনেক সময় হিসাবে ভুল ত্রুটির ফলে রেওমিল মেলে না। সেগুলো কি বলছে? তখন পুনরায় হিসাবগুলি ভালো করে দেখতে হয় এবং হিসাবের ভুল ত্রুটির নির্ণয় করে তার সংশোধন করতে হয়। এই রেওমিলের সাহায্যে হিসাবের যে সকল ভুল সহজে ধরা পড়ে সেগুলি হলো, বলছি 1 নম্বর কি ধরা পড়বে? কোনো হিসাব খাতের কোনো একটি দিকের যোগফল ভুল হলে রেওমিল মিলবে না। অর্থাৎ রেওমিল মিলবে না কখন? বলছে হিসাব খাতে কোনো একদিকের, মানে অ্যাকাউন্টের একটা দিকে যদি যোগ করতে ভুল করলাম, একদিকে ঠিক আছে কিন্তু ওদিকে ভুল করলাম, তাহলে কিন্তু আমার রেওমিলটা মিলবে না। 2 নম্বর কি বলছে? জাবেদা থেকে খতিয়ানে হিসাব তোলার সময় দুটি হিসাব খাতের মধ্যে যে কোনো একটিতে হিসাব তোলা না হলে, আমরা জার্নাল যখন করি দুটো অ্যাকাউন্ট থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট, এরকম এই একটা ডেবিট একটা ক্রেডিট থেকে একটা তো ডেবিটেরটাকে তুললাম, ক্রেডিটটাকে তুলতে ভুলে গেলাম, তো এরকম যদি হয় যে একটিতে তুলেছি আর একটিতে তুলিনি, তাহলে কিন্তু রেওমিল মিলবে না। 3 নম্বর কি? জাবেদা থেকে খতিয়ানে হিসাব তোলার সময় ভুল করে হিসাব খাতের বিপরীত দিকে হিসাব তোলা হলে, অর্থাৎ ডেবিটের পরিবর্তে ক্রেডিট বা ক্রেডিটের পরিবর্তে ডেবিট দিকে তোলা হলে রেওমিল মিলবে না। আমরা কি জার্নালে একটা ডেবিট একটা ক্রেডিট, আমরা ডেবিটটাকে ডেবিট দিকে লিখবো, ক্রেডিটটাকে ক্রেডিট দিকে লিখবো, কিন্তু হঠাৎ যদি আমার এরকম হয়ে যায় ভুলবশত ডেবিটটাকে ডেবিটে না লিখে ক্রেডিটে লিখে দিলাম, অর্থাৎ বিপরীত দিকে হয়ে গেল, তখন কি হচ্ছে? রেওমিল তখন গিয়ে ওইটা ধরা পড়বে যে তাহলে নিশ্চয়ই এরকম কোনো ভুল হয়েছে, ডেবিটটাকে ডেবিটে লিখে নি ক্রেডিটে লিখে ফেলেছি, অর্থাৎ রেওমিলে এই ভুলটা ধরা পড়বে। আচ্ছা, 4 নম্বর বলছে খতিয়ান থেকে রেওমিলে জের তোলার সময় টাকার পরিমাণ ভুল তোলা হলে, খতিয়ান থেকে রেওমিলে যখন জের তুলবো, জের মানে ব্যালেন্সটা তুলবো, যদি টাকার পরিমাণ হয়তো আছে 1000 লিখে দিলাম 10,000, এরকম যদি টাকার পরিমাণ ভুল লিখি তাহলেও রেওমিল মিলবে না, অর্থাৎ তখন এইরকম ভুলও রেওমিল থেকে আমি বার করতে পারবো। 5 নম্বর বলছে কোনো খতিয়ানের জের রেওমিলে মোটেই তোলা না হলে, অর্থাৎ আমি লেজার বা খতিয়ান করেছি, করে ব্যালেন্স বার করেছি, কিন্তু ব্যালেন্সটা আমি ট্রায়াল ব্যালেন্সে লিখলাম না, তাই বলছে কোনো খতিয়ানের জের রেওমিলে মোটেই তোলা না হলে রেওমিল মিলবে না। তাহলে এই গেল হচ্ছে রেওমিল থেকে আমরা কোন কোন ভুল বুঝতে পারবো যে এই ভুলগুলো হিসাবের মধ্যে রয়ে যাচ্ছে, যার ফলে আমার রেওমিল মিলছে না। তাহলে বোঝা গেল এটা যে রেওমিল থেকে আমি কী কী ভুল ধরতে পারি।
চলে আসি পরের প্রশ্নে। একদমই তাই। এবং কোন কোন ভুলগুলি ধরা পড়ে না সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেই প্রশ্নে দাঁড়িয়ে কোন কোন ভুল রেয়ামেলে আমরা ধরতে পারি না, ভুলগুলো চোখে পড়ে না এবং ভুল ধরা পড়ে না, সেগুলি একটু আলোচনা করার চেষ্টা করব। স্যার, কোন কোন ভুলগুলি ধরা পড়ে না? আচ্ছা, প্রশ্নটা আরেকবার যদি দেখিয়ে দেওয়া হয় একদমই তাই। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন হচ্ছে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিলে যে সকল ভুলগুলি ধরা পড়ে না সেগুলো আলোচনা করা। অর্থাৎ 5 নম্বর প্রশ্নে আছি আমরা। তাহলে কোন ভুল ধরা পড়বে না, এবার সে তার উত্তরে যাই। ঠিক আছে, দেখো রেওয়ামিল মিলে গেলেও কিছু ভুল হিসাবের খাতায় থেকে যায়। তাহলে এতক্ষণ আমরা ভাবছিলাম যে রেওয়ামিল যদি মিলে যায় আমরা নিশ্চিত হতে পারছি যে আমাদের হিসাবে কোনো ভুল নেই, কিন্তু আমরা জানি কি পৃথিবীর সব কাজেরই সামান্য কিছু ব্যতিক্রম থাকবেই। অর্থাৎ এই রেওয়ামিল যেটা আমাদের করছি এটাতে আমরা বলছি যে আমরা নিশ্চিত হতে পারবো যে হিসাব খাতে নির্ভুল হয়েছে, কিন্তু তা নয়। এমন কিছু ভুল আছে যে ভুলগুলো রেওয়ামিলেও ধরা পড়ে না। সেই ভুলগুলো কি সেটা এখন আমরা জানবো। তাহলে 1 নম্বর ভুলটা কি বলছে, সেই ভুলগুলি হলো 1 নম্বর বলছে ছাড়ের ভুল। ছাড়ের ভুলটা কি বলছে, কোনো লেনদেনকে হিসাবের খাতায় আদৌ তোলা না হলে রেওয়ামিল মিলে যায়। অর্থাৎ আমি কি করলাম, লেনদেন অর্থাৎ একদম প্রথম ট্রানজাকশান থেকে আমরা জার্নাল যেটা করছি, জার্নাল করার শুরুতে কোনো একটা ট্রানজাকশানটাকেই বাদ দিয়ে দিলাম। ট্রানজাকশান হয়েছে, লেনদেন হয়েছে, কিন্তু তাকে আমি জার্নালও করলাম না, লেজারও করলাম না, তাহলে কি হবে, আমার রেওয়ামিলে তার কোনো এফেক্টই আসবে না। তাহলে এরকম যদি ভুল থাকে সেই ভুলও রেওয়ামিলে বোঝা যাবে না। এই প্রকার ভুলকে বলা হয় ছাড়ের ভুল। উদাহরণ হিসাবে কি বলতে পারি, যেমন 500 টাকার দ্রব্য ক্রয় একটা ট্রানজাকশান, এটা এই লেনদেনকে আদৌ হিসাবের খাতায় লেখা হলো না, এটাকে আমি লিখলামই না হিসাবের খাতায়, আমি জার্নাল করলাম না, লেজারও করলাম না, তাহলে কি হবে, তাহলে এই ধরনের ছাড়ের ভুলের জন্য রেওয়ামিলে কোনো গরমিল দেখা দেবে না, অর্থাৎ রেওয়ামিল মিলে যাবে। 2 নম্বর কি, কার্যমূলক ভুল। কার্যমূলক ভুল কাকে বলবো, লেনদেনকে প্রাথমিক হিসাবের বইতে লেখার সময় অনিচ্ছাকৃতভাবে টাকার অঙ্ক কম বা বেশি লেখা হলে রেওয়ামিলে এই ভুল ধরা পড়ে না। এই প্রকার ভুলকে বলা হয় কার্যমূলক ভুল। অনিচ্ছাকৃতভাবে যদি হয়তো দেখা, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন 5000 টাকার দ্রব্য বিক্রয়, এটা একটা ট্রানজাকশন, অর্থাৎ কত টাকার দ্রব্য বিক্রি করলাম, 5000 টাকার। এই লেনদেনকে ভুল করে হিসাবের খাতায় সেলস ও ক্যাশ উভয় অ্যাকাউন্টেই 50,000 টাকা লিখে দিলাম। আমার ছিল 5000, লিখলাম কত, 50,000 টাকা লিখে দিলাম। আমি কিন্তু অনেক সময় চোখে শূন্য একটা কম বেশি হয়ে যায়, তাহলে এরকম একটা শূন্য বেশি পড়ে গেছে, উল্টো হতে পারে, কম হতে পারে, 5000 টাকা 500 টাকা হতে পারে, এরকম যে অনিচ্ছাকৃতভাবে টাকার অঙ্ক ভুল হলো, তাহলে তাহলে কি দুটোতেই লেখা হয়ে গেছে, সেলসেও লেখা হয়েছে, ক্যাশেও লেখা হয়ে গেছে, তাহলে কি হবে, এই ভুলটা ধরা পড়বে না। একে বলা হচ্ছে কার্যমূলক ভুল। 3 নম্বর কি আছে, বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল কাকে বলবো, প্রাথমিক বই থেকে খতিয়ানে হিসাব তোলার সময় ভুল করে একটি হিসাব খাতের পরিবর্তে অপর হিসাব খাতকে সঠিক দিকে সঠিক পরিমাণ অর্থ তোলা হলে রেওয়ামিল মিলে গেলেও হিসাবের খাতায় ভুল থেকে যাবে। কি হচ্ছে, আমি আর যে অ্যাকাউন্টে যাওয়ার কথা সেটা না করে অন্য একটা অ্যাকাউন্টকে করে ফেলেছি, যেদিকে যাওয়ার কথা ছিল সেই দিককেই লিখেছি, কিন্তু নামটা পাল্টে গেছে। উদাহরণ দিয়ে দিই একটা, এই প্রকার ভুলকে বলা হচ্ছে বেদাখিলার ভুল। তাহলে যেমন আমি কি বলতে, শ্যামকে 10,000 টাকা দেওয়া হলো, কিন্তু খতিয়ানে লেখার সময় শ্যাম অ্যাকাউন্টের পরিবর্তে শ্যামল অ্যাকাউন্টকে 10,000 টাকা ডেবিট করা হলো। দেখো আমি দিয়েছি শ্যামকে 10,000 টাকা, কিন্তু আমি দেখো যখন লেজারে লিখছি শ্যাম অ্যাকাউন্টকে না লিখে শ্যামল অ্যাকাউন্টকে ওই 10,000 টাকাই লিখে দিলাম, যেটা ডেবিট হওয়ার কথা ছিল ডেবিটই করলাম। তাহলে এই ভুলের জন্য এর ফলে রেওয়ামিল মিলে গেলেও হিসাবের মধ্যে ভুল থেকে যাচ্ছে, কারণ আমি শ্যামের জায়গায় শ্যামল লিখে দিয়েছি, তাহলে এটা হিসাবে একটা ভুল। ঠিক আছে, এটা হলো 3 নম্বর। 4 নম্বরে যাব। 4 নম্বর হচ্ছে স্বয়ং সংশোধক ভুল বা পরিপূরক ভুল। এটা কাকে বলবো, হিসাব নিকাশের কোনো এক বা একাধিক ভুল যখন অপর কোনো এক বা একাধিক ভুলকে পূরণ করে দেয় তখন তাকে স্বয়ং সংশোধক ভুল বা পরিপূরক ভুল বলা হয়। বলছি কি, হিসাবে কোনো একটা ভুল করেছি, আবার অন্য পরবর্তীতে আরও আরেকটা ভুল করেছি, যেটা আগের ভুলটাকে সংশোধন করে দিয়েছি, এটাকে বলছে স্বয়ং সংশোধক ভুল বা পরিপূরক ভুল। একটা ভুল আরেকটা ভুলকে পরিপূর্ণ করে, মানে দুটো ভুল হয়ে গেল বা 3টে ভুল, এরকম এক বা একাধিক ভুল অপর এক বা একাধিক ভুলকে পরিপূর্ণ করে দিচ্ছে, একে বলা হচ্ছে স্বয়ং সংশোধক ভুল বা পরিপূরক ভুল। বোঝা গেল? যেমন
রজনীকে 10,000 টাকার দ্রব্য বিক্রয় করা হলো এবং রজনী অ্যাকাউন্টে 1,000 টাকা ডেবিট করা হলো। আমি রজনীকে সেল করেছি, তাহলে রজনী ডেবিট হবে 10,000 টাকা, কিন্তু আমি ভুল করে 1,000 টাকা লিখলাম। ঠিক আছে, এটা একটা ভুল। আবার পরবর্তী কী করলাম, পরবর্তীকালে সুজনের কাছ থেকে 1,000 টাকার পণ্য ক্রয় করা হলো এবং পারচেস অ্যাকাউন্টে 10,000 টাকা ডেবিট করলাম। দেখো, আগে 10,000-এর জায়গায় 1,000 ডেবিট করেছিলাম, এখন 1,000-এর জায়গায় 10,000 ডেবিট করেছি। মানে কি, আগেও 9,000 কম করেছিলাম, এবার আবার 9,000 বেশি করে দিলাম। তাহলে কি ওই 9,000 কম ছিল, এই 9,000 বেশি হয়ে গেলো। একটা ভুল আর একটা ভুলকে দুটো ভুল হলো, কিন্তু একটা ভুল আর একটা ভুলকে পরিপূর্ণ করে দিল, অর্থাৎ মিলিয়ে দিল। তাই বলছি, এর ফলে রেওয়া মিলের উভয় দিকের টাকার অঙ্কের যোগফল সমান হলেও হিসাবের ভুল থেকে গেল। বুঝা যাচ্ছে? 5 নম্বর চলে আসি, নীতিগত ভুল। নীতিগত ভুলটা কি? হিসাব রক্ষণের রীতিনীতি বা মতবাদ, অর্থাৎ যে হিসাবের রীতিনীতি বা সিস্টেম বা প্রক্রিয়াগুলো যদি আমি সঠিক না জানি, তাহলে এই ভুলগুলো হয়। তাই বলছি, হিসাব রক্ষণের রীতিনীতি বা মতবাদ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার ফলে অনেক সময় নামিক হিসাবের স্থানে সম্পত্তি সংক্রান্ত হিসাবকে বা সম্পত্তি সংক্রান্ত হিসাবের স্থানে নামিক হিসাবকে লেখা হলে, আবার এরকম হতে পারে নামিক হিসাবের স্থানে ব্যক্তি সংক্রান্ত হিসাবকে বা ব্যক্তি সংক্রান্ত হিসাবের স্থানে নামিক হিসাবকে লেখা হলে হিসাবে যে ভুল থেকে যায় তাকে নীতিগত ভুল বলা হয়। একটা উদাহরণ দেওয়া যাক। যেমন ম্যানেজার সরোজকে 10,000 টাকা বেতন দেওয়া হলো এবং স্যালারি অ্যাকাউন্টকে ডেবিট ও ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করার পরিবর্তে সরোজ অ্যাকাউন্টকে ডেবিট ও ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করা, অর্থাৎ স্যালারিটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, কিন্তু আমার হওয়ার কথা স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। আমি কি করলাম, স্যালারি না করে আমি সরোজকে ম্যানেজারের নামটাই বসিয়ে দিলাম, ওকে মানে পার্সোনাল অ্যাকাউন্ট করে দিলাম, সরোজ অ্যাকাউন্টকে ডেবিট করে দিলাম। ক্যাশ যেমন ক্রেডিটই ঠিকই আছে। কারণ কি, আমার কি হচ্ছে, স্যালারি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট না করে আমি কি করলাম, সরোজ অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টকে ডেবিট করে দিলাম। তাহলে এই যে ভুলটা হলো, এটাকে বলা হচ্ছে নীতিগত ভুল। তাহলে এর ফলে কি হচ্ছে, রেওয়া মিলের দুদিক মিলে গেলেও হিসাবের খাতায় ভুল থেকে, নীতিগত ভুল থেকে গেল। তাহলে এটা গেল কোন কোন ভুল আমার ধরা পড়ে না। এবার চলে আসবে পরের প্রশ্নে। একদমই তাই। এবং রেওয়া মিল কীভাবে প্রস্তুত করা হয় উদাহরণ সহ আমরা দেখব, কারণ রেওয়া মিল যখন রেওয়া মিল নিয়ে এত কথা হচ্ছে এবং হিসাব রক্ষক হিসাবে রেওয়া মিলের একটা এত বড় ভূমিকা, সেই জায়গায় কিভাবে প্রস্তুত করা হচ্ছে রেওয়া মিল এবং রেওয়া মিল প্রস্তুত করার পর সেটা কিভাবে তৈরি করা হচ্ছে সেটা উদাহরণ সহ আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা রেওয়া মিল দুটো পদ্ধতিতে তৈরি করি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে লেজার অ্যাকাউন্ট করার পর সেই লেজার অ্যাকাউন্টের ব্যালেন্সগুলির সাহায্যে রেওয়া মিল প্রস্তুত। আর 2 নম্বর হচ্ছে পৃথক পৃথক লেজারের ব্যালেন্স দেওয়া থাকলে ওই ব্যালেন্সগুলির সাহায্যে রেওয়া মিল প্রস্তুত। এই দুটো পদ্ধতি আছে। আমরা প্রথম পদ্ধতিতে যাব। লেজার অ্যাকাউন্ট করার পর লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স নির্ণয় করে তার সাহায্যে, বলছি এই পদ্ধতি কী হচ্ছে, নির্দিষ্ট সময়কালে সকল ট্রানজাকশানগুলিকে প্রথমে জার্নাল করব, তারপর লেজার করব, লেজারের ব্যালেন্স করব। সেই ব্যালেন্সগুলোর থেকে কি করব, ওই ব্যালেন্সে বিডিগুলিকে নিয়ে যেদিকে বিডিগুলো বেরোবে সেই দিকেই আমি ট্রায়াল ব্যালেন্সে লিখে, মানে ডেবিট দিকে যদি বিডি বেরোয় তার ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে লিখবো, ক্রেডিট দিকে যদি বিডি ব্যালেন্স বেরোয় তাহলে সে ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট দিকে বিডিটা লিখবো, লিখে আমার ট্রায়াল ব্যালেন্স তৈরি করবো। তাহলে আমরা চলে আসি একটি উদাহরণে। আচ্ছা, উদাহরণটা যখন যাব আমি একটা অঙ্ক লিখে নিচ্ছি। এখানে একটু জুম করতে পারলে অঙ্কটা দেখা যাবে। এই অঙ্কটা যদি জুম করা যায়, জুম ইন করতে হবে এটাকে একটু। আচ্ছা, আমি অঙ্কটা থেকে জার্নালগুলো করে নিচ্ছি, কারণ এই জার্নালটা আমি আগে শিখে নিয়েছি। জার্নাল এবং লেজারটা আমরা আগে শিখে নিয়েছি, ঠিক আছে। আমরা দেখো 1, 2 তারিখে, 5 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 30 তারিখ, এগুলো সব আমরা জার্নাল আগের পদ্ধতিতে। এটা আমি সময় নষ্ট করছি না, কারণ সময় খুব অল্প আছে। তাহলে আমরা জার্নাল করে জার্নালটাকে আমরা যোগ করে ডেবিট ক্রেডিট মিলিয়ে দিলাম। পরে করব কি, লেজার করব। লেজারে যতগুলো অ্যাকাউন্ট আছে, ক্যাশ অ্যাকাউন্ট, যেভাবে করতে হচ্ছিল আমরা আগের দিন শিখেছি।
আমরা পরপর অ্যাকাউন্টগুলো এবার করে যাব। চলে আসবো লাস্ট অ্যাকাউন্ট যেখানে হবে, লাস্ট অ্যাকাউন্টে দেখো ডিসকাউন্ট অ্যাকাউন্ট আছে। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, তাই তো? দেখো এই যে আমার লেজারগুলো হয়ে গেছে, লেজারে দেখো এইখানে আমার 3টে লেজার অ্যাকাউন্ট আছে। দেখো প্রথমে যেটা আছে একদম উপরে, একটুখানি জুম করলে উপরের দিকে তুলতে পারলে দেখা যাবে হেডিংটা। একদম উপরে যে অ্যাকাউন্ট আছে ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট, আর তারপর আছে সমীর অ্যাকাউন্ট, আর সবার নিচে যে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। দেখো ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্টে বিডি ব্যালেন্স আছে ক্রেডিট দিকে, এই দেখো একটু জুম করে দেখিয়ে দিলাম, একটু বোল্ড করে দিলাম। আবার সমীর অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স বেরোয়নি, সিডিবিডি নেই। আর লাস্টে দেখো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে বিডিটার কোন দিকে আছে, ডেবিট দিকে। তাহলে এই দুটো থেকে আমি বলছি একটা ডেবিটে আছে আর একটা ক্রেডিটে আছে, বা প্রথমটা ক্রেডিট দিকে বিডি আছে আর লাস্টেটা ডেবিট দিকে বিডি আছে, মাঝখানেটা কোনো ব্যালেন্স নেই। তাহলে এই দুটো থেকে আমরা যখন জার্নাল মানে ট্রায়াল ব্যালেন্স করবো তখন একটু দেখে নেব। আমি ট্রায়াল ব্যালেন্সের ছকটা আঁকি, ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন ডেট দিয়ে ছকটা এঁকে দেবো। তাহলে প্রথম আমাদের আগের পেজে ছিল ক্যাশের ডেবিট দিকে ব্যালেন্স, সেটা ক্যাশটা, সেই জন্য ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে লিখলাম। এরপর ক্যাপিটাল দেখো আগের পেজে যেটা ছিল ক্যাপিটালে ক্রেডিট দিকে বিডি ব্যালেন্স ছিল, ক্রেডিট দিকে লিখলাম। পার্চেস অ্যাকাউন্টে ডেবিট দিকে ব্যালেন্স ছিল, ডেবিট দিকে লিখলাম ট্রায়াল ব্যালেন্সের। এরপর আছে দেখো ওয়েজেস অ্যাকাউন্ট, সেটারও বিডি ব্যালেন্সের ডেবিট দিকে, ওই কারণে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে ওয়েজেসটা লিখলাম। সেলস অ্যাকাউন্ট আছে, তারপর সেলস দেখো ক্রেডিট দিকে বিডি ব্যালেন্স আছে, ওই জন্য ক্রেডিট দিকে সেলস অ্যাকাউন্ট লিখে দিলাম। এরপরে দেখো ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট, এই যে এই পেজে যেটা এসেছিল ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্টে ক্রেডিট দিকে ব্যালেন্স ছিল, সেখানে ডিসকাউন্ট রিসিভডে দেখো ক্রেডিট দিকে 5,000 টাকা ব্যালেন্সটা লিখে দিলাম। তারপর দেখো সমীর অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই, দেখেছো সমীর অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই, এই কারণে সমীর অ্যাকাউন্টের কিন্তু এখানে এলো না। একটু ভালো করে দেখো এখানে দুটো অ্যাকাউন্টে, রানা অ্যাকাউন্ট আর সমীর অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই। এই কারণে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কিন্তু যার ব্যালেন্স বিডি ব্যালেন্স নেই তারা কিন্তু ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আসবে না। এরপর কি আছে, লাস্টে আছে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, তার টাকাটা ডেবিট দিকে বিডি ব্যালেন্সে বসিয়ে দিলাম। এবার কি করব, ট্রায়াল ব্যালেন্সের দুদিকে যোগ করব। দেখো ডেবিট দিকে পরপর যোগ করো, যোগ করে দেখো ডেবিট দিকটা মিলে গেল, বেরো 3,30,000, ক্রেডিট দিকে যোগ করো, ক্রেডিট দিকে যোগফলটাও 3,30,000। তাহলে এটা গেল আমার ট্রায়াল ব্যালেন্সের। লেজার থেকে কি করে আমি ট্রায়াল ব্যালেন্স করবো এটা বোঝা গেল। আচ্ছা, পৃথক পৃথক বিবরণীর সাহায্যে যেটা আছে সেটা কি করব, অ্যাকাউন্টগুলো দেওয়া থাকবে, অ্যাকাউন্টগুলোর খরচ ক্ষতি সম্পত্তিগুলোকে ডেবিট দিকে নেব, আয় লাভ দায়গুলোকে নেব ক্রেডিট দিকে। এই লেখাটা এখানে আছে। আমার সময় সংক্ষেপ বলে আমি পুরোটা ডিসকাস করতে পারছি না, আমি চলে যাচ্ছি পরের অঙ্কে। উদাহরণে চলে যাই। উদাহরণ দেখো এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি, ট্রায়াল ব্যালেন্সে ছক করব। ছক করে দেখো প্রথম আছে স্যালারিস অ্যাকাউন্ট, স্যালারি দেখো ডেবিট দিকে চলে আসছে। তারপর পারচেস রিটার্ন আছে, পারচেস রিটার্ন ক্রেডিট দিকে আসবে, কারণ এটা হচ্ছে আয়। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট এটা দায়, এটাও ক্রেডিট দিকে আসবে। ফার্নিচার আছে, ফার্নিচার সম্পত্তি, এটা ডেবিট দিকে আসবে। ক্যাপিটাল আছে, ক্যাপিটাল লায়াবিলিটি, এটা ক্রেডিট দিকে আসবে। ডেটর্স অ্যাসেট, ডেটর্সটা ডেবিট দিকে আসবে। স্টক এটা অ্যাসেট, এটা ডেবিট দিকে আসবে। ক্রেডিটর্স এটা হচ্ছে দায়, এটা ক্রেডিট দিকে আসবে। ট্রেড এক্সপেন্সেস এটা এক্সপেন্সেস অর্থাৎ খরচ, এটা ডেবিট দিকে আসবে। সেলস, সেলস মানে বিক্রি মানে ইনকাম, ইনকামটা ক্রেডিট দিকে আসবে। ওয়েজেস খরচ, খরচটা আসবে কোথায়, ডেবিট দিকে। এই ক্লোজিং স্টকটা আসে না, আগের পেজে দেখো ওটা লেখা আছে, ক্লোজিং স্টকটা এখানে আসবে না। মেশিনারি অ্যাসেট, অ্যাসেটটা ডেবিট দিকে আসবে। এরপরে আছে পারচেস, তাহলে পারচেসটা আসবে খরচ ডেবিট দিকে। ব্যাংক লোন লায়াবিলিটি ক্রেডিট দিকে আসবে। ডিসকাউন্ট অ্যালাউড আছে, এরপর ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে ক্ষতি, তাহলে ক্ষতি হলে ডেবিট দিকে আসবে। ড্রয়িংস, ড্রয়িংস মানে উত্তোলন, উত্তোলন মানে মালিক তুলে নিয়েছে, এটা সম্পত্তি ডেবিট দিকে আসবে। মোটর ভ্যান এটাও একটা সম্পত্তি, এটাও ডেবিট দিকে আসবে। এবার কি করব, আমরা পরপর টোটাল করব। তাহলে ডেবিট দিকে পরপর টোটাল করছি, দেখো ডেবিট দিকে অ্যামাউন্টগুলো পরপর টোটাল হচ্ছে, টোটাল করে নিলাম। আর ক্রেডিট দিকে অ্যামাউন্টগুলো টোটাল করে নিলাম, দেখো ট্রায়াল ব্যালেন্স দুদিক মিলে গেল। তাহলে দেখা যাচ্ছে কি আমরা যদি লেজার থেকে কিভাবে করব ট্রায়াল ব্যালেন্স, আর শুধু অ্যাকাউন্ট দেওয়া থাকলে তার টাকা দেওয়া থাকলে কিভাবে করব, এটা আশা করি যতটা বুঝতে পেরেছি। এর আগে যে লেখাটা জাস্ট এর আগের পেজে এর নিয়মটা লেখা আছে সেটা একটু দেখে নেবে। আশা করি সময় খুব সংক্ষেপ, আমরা 10:30 পর্যন্ত অনুষ্ঠান করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটা যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার একটু প্রশ্ন করবে, বুঝতে অসুবিধা হলে। একদমই তাই, আমরা কি পরবর্তী প্রশ্নে যেতে পারি? হ্যাঁ, পরবর্তী প্রশ্নে যাই।
পরবর্তী প্রশ্ন যখন ভুল আমার যখন মিলছে না, আমি যখন করছি রেয়ামিল তখন হচ্ছে মিলছে না, তখন আমি কিভাবে ভুল চিহ্নিত করতে পারবো? মানে রেয়ামিল না মিললে ভুল চিহ্নিত করার পদ্ধতি কি কি রয়েছে সেগুলি আমরা আলোচনা করব। আচ্ছা, রেয়ামিল না মিলল না, যদি না মেলে তাহলে আমরা কোন কোন বিষয় অনুসন্ধান করব? ঠিক আছে, তাহলে প্রথম কি করব? রেয়ামিলের যোগফল পরীক্ষা করব। যে রেয়ামিলটা এর আগে যোগফলটা করছিলাম, যোগফলটা পরীক্ষা করব। এই রেয়ামিল না মিললে প্রথমে রেয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল পরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত কি করব? সঠিক দিকে হিসাব খাত বসানো হয়েছে কিনা তা পরীক্ষা করব। অর্থাৎ রেয়ামিল না মিললে রেয়ামিলের দুই দিকের যোগফলের অন্তর বের করে তাকে 2 দিয়ে ভাগ করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যার সমান অঙ্কের কোনো হিসাব খাত আছে কিনা তা খুঁজে বের একদমই তাই, করে। আমরা পড়াশোনার মধ্যে থাকবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, সুব্রত দেব আছি কারণ স্কুল থেকে। হ্যাঁ বলো, হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে? গুড মর্নিং স্যার। হ্যাঁ, মর্নিং। হ্যাঁ, বলি জার্নাল অ্যাকাউন্টে থেকে কিভাবে অ্যাকাউন্টে থেকে মানে ক্যারি করবো, সেই ক্যারিটা হচ্ছে না, পারছি না, তার জন্য আর কি প্রশ্নটা করছি। তোমার প্রশ্নটা পরিষ্কার হলো না, আবার একটু বলো। আরো একবার যদি ভালোভাবে বলতে। বলছি অ্যাকাউন্টেন্সির যে জার্নাল অ্যাকাউন্টটা, জার্নাল এন্ট্রি করছি, মানে জার্নালটা এন্ট্রি করার পর এবার ক্রিয়েট করবো সেটা পারছি না। জার্নাল করলাম, জার্নালের পরে লেজার করলাম। হ্যাঁ হ্যাঁ, তারপর তুমি কি জানতে চাইছো বলো? লেজার থেকে কিভাবে ব্যালেন্স বার করবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি ইউটিউবে যাও, ইউটিউবে দেখো এর আগে আমার একটা ক্লাস আছে, যত সম্ভব সেপ্টেম্বর মাসের 29 তারিখে, আমার ডেটটা ঠিক মনে পড়ছে না, আমাদের এই অনলাইন এডুকেশন সিটিবিএন, এটাকে ইউটিউবে যাও, ক্লিক করো, ওখানে দেখবে তোমাকে কিভাবে জার্নাল, কিভাবে লেজার করা হচ্ছে তার পদ্ধতি, এই যে আজকে যেমন ক্লাস দেখলে ঠিক এইভাবে ব্যাখ্যা করে আরও ধীর গতিতে করা আছে সেটা। এটা আজকে অনেক বড় আলোচনা আছে, তো ওই জন্য আমাদের একটু স্পিডে যেতে হচ্ছে। ওখানে দেখবে সুন্দর করে বোঝানো আছে, আশা করি সেখানে বুঝতে পারবে। ঠিক আছে, জার্নাল, লেজার এবং লেজারের ব্যালেন্স কি করে বার করবে সেটা আগের ক্লাসে ছিল। আজকের ক্লাস হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। বুঝতে পারছো বাবা? ট্রায়াল ব্যালেন্স সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলো, আর যদি এটাও বুঝতে অসুবিধা নেক্সট ক্লাসে আবার ভাবে আমাকে, ঠিক আছে? তখন মানে প্রিভিয়াস ক্লাসটা তোমরা রিপিট করতে পারো ওই ইউটিউবের লিংক ধরে। বুঝতে পারছো? ইউটিউবের লিংকটাকে ধরো, দেখবে আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সে কোনো প্রশ্ন আছে কি? ট্রায়াল ব্যালেন্সে মোটামুটি বুঝতে পারছি, কিন্তু ওইটাতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে ঠিক তুমি আছে, পেয়ে তুমি যাবে। একবার লিংকটা দেখো। সামাজিক মাধ্যম রয়েছে আমাদের, ফেসবুক, ইউটিউব, সেখান থেকে আগের অনুষ্ঠানের লিংক, স্যার যেমনটা বললেন, আগের অনুষ্ঠানের লিংক তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে। বুঝতে না পারলে পরবর্তী যে আমাদের ক্লাস রয়েছে স্যারের, সেই দিন তুমি সরাসরি ফোন করতে পারো এবং স্যারের কাছ থেকে জেনে নিতে পারো আমরা যে আলোচনায় ছিলাম। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর বলছিলাম সঠিক দিকে হিসাব খাত তোলা হয়েছে কিনা সেটা পরীক্ষা করব। সেটা কি করব? তখন রেয়ামিলে না মিললে রেয়ামিলের 2 দিকের যোগফলের অন্তর বের করে তাকে 2 দিয়ে ভাগ করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যার সমান অঙ্কের কোনো হিসাব খাত আছে কিনা তা খুঁজে বের করতে হবে, এবং সেটি রেয়ামিলের সঠিক দিকে বসানো হয়েছে কিনা সেটা আগে ভালো করে দেখতে হবে। কি করব? 2 দিকের যোগফল আলাদা একটা কাগজে করবো বা ক্যালকুলেটারে করে সেখান থেকে কী করবে, দুটো দিকে 2 রকম বেরোলো, ডিফারেন্সটা বার করে মাইনাস করবে, বড়টা থেকে ছোটোটা মাইনাস করলো, যেটা হলো তাকে 2 দিয়ে ভাগ করবে। 2 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা পাবে, দেখবে সেই সংখ্যার কোনো অ্যাকাউন্ট ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আছে কিনা। ঠিক আছে, যদি সেই অঙ্কের কোনো টাকা থাকে বা অ্যাকাউন্ট থাকে, সেইটা ঠিক দিকে বসানো হয়েছে কিনা ভালো করে দেখানো, সেটা মূল জায়গা। যদি ঠিক দিকে বসানো থাকে তারপরেও আরও কাজ আছে। ঠিক আছে, 3 নম্বর প্রারম্ভিক জের পরীক্ষা। প্রারম্ভিক জের মানে ওপেনিং ব্যালেন্স। প্রতিটি হিসাব খাতের প্রারম্ভিক জের, অর্থাৎ যখন লেজার অ্যাকাউন্ট করতে যাবে তাদেরকে অনেক লেজারের ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে, সেই ওপেনিং ব্যালেন্সগুলো সঠিকভাবে রেয়ামিলে তোলা হয়েছে কিনা সেটা দেখতে হবে। 4 নম্বর হিসাব খাত পরীক্ষা। হিসাব খাত কীভাবে পরীক্ষা করব? প্রতিটি জাবেদা থেকে নির্দিষ্ট হিসাব খাতে তোলা হয়েছে কিনা, অর্থাৎ জার্নাল থেকে লেজারে তোলা হয়েছে কিনা, ঠিক যে যেটা ডেবিটে যাওয়ার কথা সে ডেবিটে গেছে কিনা, যেটা ক্রেডিটে যাওয়ার কথা সেটা ক্রেডিটে গেছে কিনা, এটা ঠিক করে দেখে নেবে, সেটা ভালো করে যাচাই করতে হবে। 5 নম্বর বলছে কি, জের তোলা পরীক্ষা। জের তোলা মানে এই যে আমরা সিডিবিডি এই যে জাস্ট
উদাহরণ দিচ্ছিলাম, প্রথম যে অঙ্কটা ছিল যে সিডিবিডি করে তারপর আমি ট্রায়াল ব্যালেন্স করছিলাম, সেখানে কি করতে হবে, হিসাব খাতে জেরগুলি রেওয়া মিলে সঠিকভাবে বসানো হয়েছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করতে হবে। অর্থাৎ যত টাকা ব্যালেন্স বেড়েছে ঠিক তত টাকাই আমি ট্রায়াল ব্যালেন্সে বসিয়েছি কিনা সেটা আমাকে একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এই গেল কি রেওয়া মিল না মিললে এই কটা জিনিস পরীক্ষা করে। এরপরে যদি না মেলে তখন কি করব, উপরোক্ত বিষয়গুলি অনুসন্ধান ও প্রয়োজনীয় সংশোধন করার পরও যদি রেওয়া মিল না মেলে, সব কিছু করলাম, এই 5টা বিষয় আমি ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে পরীক্ষা টরীক্ষা করে সব কিছু দেখার পরও দেখছি ট্রায়াল ব্যালেন্স মিলছে না, তখন কি করা? হতেই পারে, মানুষের বিভিন্ন সমস্যা আসতেই পারে, তখন কি করা? বলছে যদি রেওয়া মিল না মেলে তাহলে রেওয়া মিলের যেদিকে টাকার অঙ্কের যোগফল বেশি সেই দিকের যোগফল বসিয়ে বিপরীত দিকে ব্যালেন্স বা জের বার করতে হবে। যেদিকে টাকাটা বেশি বেরোলো সেদিকটা যোগফলটা বসিয়ে ওইটাকে উল্টো দিকে বসিয়ে ব্যালেন্স করলাম, যেমন অ্যাকাউন্টে ব্যালেন্স করে ওরকম ব্যালেন্স করে টাকাটা বসালাম টাকাটাকে। এইবার কি লিখব, উক্ত ব্যালেন্স বা জেরের সোজাসুজি পার্টিকুলার্সের ঘরে, অর্থাৎ যে ঘরে আমি অ্যাকাউন্টগুলোর নাম লিখছিলাম, সাসপেন্স অ্যাকাউন্ট লিখে সাময়িকভাবে রেওয়া মিলকে মিলিয়ে রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্সির নিয়ম। কি ট্রায়াল ব্যালেন্স মিললো না, কোনো একটা ভুল এখন হয়তো ধরতে পারছি না, সূক্ষ্ম ভুল হয়েছে, সেই ভুলের কারণে আমি ট্রায়াল মিলছে না, তাহলে আমাকে কি করণীয়, ওই ট্রায়াল ব্যালেন্সের যে দিকটা টোটাল টাকাটা বেশি আছে সেই টোটালটা বসাবো, বসে উল্টো দিকে নেব, নিয়ে সেখান থেকে উপরেগুলো বাদ দিয়ে ব্যালেন্সটা বার করবো, তার সরাসরি পার্টিকুলার্সের ঘরে লিখবো সাসপেন্স অ্যাকাউন্ট, দিয়ে ট্রায়াল ব্যালেন্স দুদিক সাময়িকভাবে মেলানো হলো। এই হচ্ছে আমার রেওয়া মিল না মিললে তাহলে কি করতে হবে আমাকে, বোঝা গেল? এবার চলে আসবো পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, অবশ্যই রেওয়া মিল প্রস্তুত করা কি অপরিহার্য? এই জায়গাটা কিন্তু একটা সবথেকে বড় প্রশ্ন, কারণ রেওয়া মিল ছাড়া কি আমরা অন্য কিছু করতে পারি, সেটা অবশ্যই প্রশ্ন থাকবে। সেই জায়গা থেকে রেওয়া মিল করার কি অপরিহার্য, প্রস্তুত করা কি অপরিহার্য, সেই প্রশ্নের উত্তর অবশ্যই আমরা খুঁজব এবং খোঁজার চেষ্টা করব। সেই জায়গা থেকে কি উত্তর উঠে আসে অবশ্যই স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, রেওয়া মিল প্রস্তুত করা কি অপরিহার্য? আসছি উত্তরে। আচ্ছা, এই যে রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স, এটা কে তৈরি করবেন? অ্যাকাউন্টেন্ট, যিনি হিসাব রাখছেন, তাকে বাংলায় বলে হিসাব রক্ষক। দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি, কি বলছি, প্রতিষ্ঠানের হিসাব রক্ষক যদি মনে করেন ব্যবসা সংক্রান্ত যাবতীয় লেনদেন সঠিক ও নির্ভুলভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা ও খতিয়ানে তোলা হয়েছে, তাহলে রেওয়া মিল প্রস্তুত করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যিনি অ্যাকাউন্টেন্ট, তিনি যদি দক্ষ অভিজ্ঞ লোক হন, তিনি যদি মনে করেন যে না আমার প্রত্যেকটা ট্রানজাকশান জার্নাল করা হয়েছে, জার্নাল থেকে সঠিকভাবে লেজারে নেওয়া হয়েছে, লেজারগুলো সঠিকভাবে ব্যালেন্স করা হয়েছে এবং ব্যালেন্সগুলোও আমার নির্ভুল আছে, যোগ বিয়োগ এগুলো নির্ভুল আছে, অর্থাৎ তিনি নিশ্চিত হয়ে গেছেন, তিনি নিশ্চিত, নিজের উপর সেই আত্মবিশ্বাসটা আছে যে তার হিসাব সংক্রান্ত সমস্ত কাজকর্ম সঠিক আছে, তাহলে রেওয়া মিল না করলেও চলবে, তাহলে রেওয়া মিলের প্রয়োজন নেই। কিন্তু ব্যাপারটা কি হয়, সবসময় তো সম্ভব হয় না, তাই বলছি আবার যদি তিনি মনে করেন হিসাবের নির্ভুলতা সম্বন্ধে নিশ্চিত হওয়া প্রয়োজন, তিনি নিশ্চিত হতে চাইছেন যে কিছু ডাউট যদি থাকে, কোথাও ছোটোখাটো ভুল আছে কিনা সেটা দেখার জন্য, তাহলে তিনি কি করবেন, রেওয়া মিল প্রস্তুত করবেন। তবে রেওয়া মিল প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রণয়ন, মানে চূড়ান্ত হিসাব মানে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে ও শ্রম লাঘবে সাহায্য করে। শ্রম মানে হচ্ছে সময় কম, মানে সহজে যাতে পরবর্তী অ্যাকাউন্ট বা পরবর্তী হিসাবের কাজকর্ম করা যায়, সেই কাজটা সহজ করে দেয় ট্রায়াল ব্যালেন্স। তাহলে কি হচ্ছে, তবে রেওয়া মিল প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রণয়ন ও শ্রম লাঘবে, শ্রম মানে পরিশ্রম কম হবে, এই শ্রম লাঘবে সাহায্য করে। সেই কারণে বলছি কি, এছাড়াও রেওয়া মিল ব্যবসা পরিচালনাগত নানাবিধ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। কি বলছে, ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে যেমন সাহায্য করছে, সময় সাশ্রয় করছে, মানুষের পরিশ্রম কমাচ্ছে, তার পাশাপাশি ম্যানেজমেন্ট অর্থাৎ পরিচালনাগত মানে ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তগুলো নেয় সেখানে বিভিন্ন রকমভাবে সাহায্য করে। যার ফলে বলছে কি, তাই বলা যায় আইনত রেওয়া মিল প্রস্তুত করা বাধ্যতামূলক না হলেও এটি প্রস্তুত করা প্রয়োজন। তাহলে কি হচ্ছে, আইনত বাধ্যতামূলক নয়, কিন্তু এর বেশ কিছু আমরা সুবিধা পাবো, এর কিছু আমাদের ব্যবসাকে সহযোগিতা করে, সেই কারণে রেওয়া মিল প্রস্তুত করা প্রয়োজন। তাহলে এই বিষয়টা গেল যে এটা অপরিহার্য কিনা। পরবর্তী প্রশ্নে যায়,
পরবর্তী প্রশ্ন রয়েছে, অন্তিম মজুদ পণ্য কি রেয়া মিলে আসে? রেয়া মিলে কি আসে অন্তিম মজুদ পণ্য যেটা রয়েছে, রেয়া মিলে কি আসে? আচ্ছা দেখো, তোমরা অ্যাকাউন্টেন্সি করছো ক্লাস 11-এ, তোমরা অনেকেই এই ক্লোজিং স্টক সম্পর্কে কিছুটা ধারণা আছে তোমাদের। এই যে ক্লোজিং স্টকটা দেখো, ওই আগের পেজে যখন ট্রায়াল ব্যালেন্স করছিলাম সেখানে এনবি দিয়ে লেখা ছিল ক্লোজিং স্টক রেয়া মিলে আসে না। বাংলায় যেখানে লিখছিলাম পদ্ধতিটা, সেখানে এনবি দিয়ে লেখা ছিল কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট তারিখে যে রেয়া মিল প্রস্তুত হয় তাতে সাধারণত ক্লোজিং স্টক আসে না। এটা কেন আসে না, এর উত্তরটা আমার চাই। কারণ ব্যবসায় যে পণ্য সামগ্রী ক্রয় বা পারচেস করা হয় তার যে অংশ অবিকৃত থাকে তাই হলো ক্লোজিং স্টক। আমি ব্যবসায় পারচেস থাকছে, আমি কিনছি, কিনে সেই জিনিসগুলো আমরা বিক্রি করি বাজারে। এবার আমাদের ব্যবসায় তো সমস্ত পণ্য সামগ্রী বিক্রি হয় না, যে অংশটা রয়ে গেল, যতটা পণ্য আমার অবিকৃত রইল, সেটা কি পরের মাসে বা পরের টাইমে আমরা সেই পণ্যগুলো বিক্রি করব। এই যে যেটা রয়ে গেল, ক্রয় করা পণ্যের যে অংশ রয়ে গেল, সেটা হচ্ছে ক্লোজিং স্টক। বলছে একে বলা হচ্ছে ক্লোজিং স্টক। এই অবিকৃত পণ্যের জন্য কোনো হিসাব খাতকে ডেবিট বা ক্রেডিট করা হয় না। এই যে রয়ে গেল যে পণ্য, এটা কোনো ট্রানজাকশন হচ্ছে না, ট্রানজাকশন তো আগেই হয়ে গেছে, পারচেস করেছি, এরপর সেল করছি, তাহলে যেটা রয়ে গেল, সেল যেটা হলো না, তার তো কোনো ট্রানজাকশন হয়নি। এইটাই হচ্ছে ক্লোজিং স্টক। অর্থাৎ এই যে ক্লোজিং স্টক রইল, এর জন্য কোনো অ্যাকাউন্টকে ডেবিটও করা হয় না, ক্রেডিটও করা হয় না। তাই ক্লোজিং স্টককে রেয়া মিলে দেখানো হয় না, কারণ এতে কোনো ব্যালেন্স নেই, জের পাবো না, ওই কারণে এটাকে দেখানো হয় না। তবে কোনো কোনো ক্ষেত্রে রেয়া মিল প্রস্তুত করার আগে ক্লোজিং স্টককে মিলকরণ করে দেখানো হয়। মিলকরণ অর্থাৎ অ্যাডজাস্ট করা হয়, অ্যাকাউন্টেন্সির নিয়মে অ্যাডজাস্ট করার একটা কাজ আছে। তো কী হচ্ছে, এই ক্লোজিং স্টককে অ্যাডজাস্ট করে, কার সঙ্গে অ্যাডজাস্ট করা হয়? সেক্ষেত্রে পারচেসের পাশে অ্যাডজাস্টেড শব্দটি লেখা থাকে, অর্থাৎ পারচেসের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়। অর্থাৎ মোট হয়তো ধরে নিলাম কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে 2 লাখ টাকা পারচেস আছে, তার মধ্যে থেকে 20,000 টাকার পণ্য বিক্রি হয়নি। তাহলে যখন ওই কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি এরকম করে যে 2 লাখ টাকাতে 20,000 বাদ দিয়ে বাকি টাকা দেখাই, তাহলে 2 লাখ মাইনাস 20,000 মানে 1,80,000। এই 1,80,000 টাকা হচ্ছে তখন হচ্ছে অ্যাডজাস্টেড পারচেস, অর্থাৎ ওখানে টোটাল পারচেস নয়, ওটা বলা হচ্ছে অ্যাডজাস্টেড পারচেস। অর্থাৎ পারচেস থেকে যখন ক্লোজিং স্টকটা, অবিকৃত পণ্যটা বাদ দিয়ে দেখানো হচ্ছে, তাকে বলা হচ্ছে ক্লোজিং স্টকটাকে অ্যাডজাস্ট করা আছে। ঠিক আছে, তাহলে এই যে এই ক্ষেত্রে পারচেসের পাশে অ্যাডজাস্টেড কথাটা লেখা থাকবে। সুতরাং পারচেস অ্যাডজাস্টেড থাকলে, বা অনেক অ্যাকাউন্টেন্ট অ্যাডজাস্টেড পারচেস লেখে, পারচেস অ্যাডজাস্টেড বা অ্যাডজাস্টেড একই কথা থাকলে ক্লোজিং স্টককে রেয়া মিলে আনতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ওপেনিং ও ক্লোজিং স্টক উভয়কেই রেয়া মিলে ডেবিট দিকে আনতে হবে। ওপেনিং স্টক মানে আগের বছর শুরুতে যে, মানে বছরের শুরুতে যে স্টকটা রয়েছে অবিকৃত পণ্য, সেটা হচ্ছে ওপেনিং স্টক, সেটা নর্মালি আসবেই। আর ক্লোজিং স্টকটা সাধারণত আসে না, যদি অ্যাডজাস্টেড পারচেস থাকে তবে আসবে। আর কি আছে? আবার মেটেরিয়ালস কনজিউমড, মেটেরিয়ালস মানে পণ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী, কনজিউমড মানে ভোগ বা ব্যবহার, বা কস্ট অফ গুডস সোল্ড, কস্ট মানে মূল্য বা দাম, অফ গুডস সোল্ড যে পণ্যটা বিক্রি করা হচ্ছে তার মূল্য, বিক্রিত পণ্যের কর্তা বা মূল্য বলা হয়, থাকলে, অর্থাৎ মেটেরিয়াল কনজিউমড বা কস্ট অফ গুডস সোল্ড থাকলে বুঝতে হবে ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক উভয়কেই মিলকরণ করা হয়েছে। অর্থাৎ পারচেস, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক এই সব কিছু মিলকরণ করে, যোগ বিয়োগ করে র মেটেরিয়াল কনজিউমড আসে, আবার কস্ট অফ গুডস সোল্ডও সেক্ষেত্রেও একই রকম পদ্ধতিতে করা হয়, যে ওপেনিং স্টক ক্লোজিং স্টক অ্যাডজাস্ট করে নিয়ে। তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে ক্লোজিং স্টককে রেয়া মিলের ডেবিট দিকে বসাবো, কিন্তু ওপেনিং স্টককে রেয়া মিলে আনবো না। অর্থাৎ যদি মেটেরিয়াল কনজিউমড বা কস্ট অফ গুডস সোল্ড থাকে, তাহলে ওপেনিং স্টক ও ক্লোজিং স্টককে তার মধ্যে মিলকরণ করা আছে বলে ক্লোজিং স্টককে আনবো অ্যাজ ডেবিট দিকে, কিন্তু ওপেনিং স্টককে আমরা ট্রায়াল ব্যালেন্সে আনবো না। বোঝা গেল বিষয়টা? এবং আমাদের হাতে বেশ খানিকটা সময় রয়েছে, বেশ খানিকটা সময় রয়েছে। এবার আরেকটা জিনিস তোমাদের আশা করি কেউ প্রশ্ন, আমি আশা করেছিলাম যে এই রেয়া মিল সংক্রান্ত কেউ প্রশ্ন করতে পারো। যাই হোক,
না, এত ডিটেলস ভাবে আপনি বোঝাচ্ছেন, প্রশ্ন থাকারও কথা নয়। টিভির আমি উপরে সেইভাবে যারা বসে প্রস্তুত হয়ে পড়াশোনা করছে, এসেছি। না, যারা এই সাবজেক্ট নিয়ে পড়ছে, আমার তো এই সাবজেক্ট নয়, তবুও আমি বুঝতে পারছি টিভির ওপরে যারা রয়েছে, যারা এই সাবজেক্ট নিয়ে দীর্ঘদিন অধ্যাবসায় করেন, যারা পড়াশোনা করে, তাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। কারণ এত বিস্তারিতভাবে স্যার বোঝাচ্ছেন এবং একটা একটা বিষয় ধরে, এক একটা পয়েন্ট ধরে খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন, সেটা বুঝতে অসুবিধা হবে না এবং প্রশ্নও স্বভাবতই থাকবে না, এটাই আশা করা যায়। এবং স্বভাবতই আমাদের হাতে বেশ খানিকটা সময় রয়েছে, আচ্ছা, স্যারকে আমি আমরা এই সময় যথেষ্ট সময় আছে, যেটা আমি একটু তাড়াহুড়ো করে করেছিলাম সেটা হচ্ছে আজকের মূল যে জায়গাটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করা। আমি ভেবেছিলাম যে ছাত্ররা হয়তো এই জায়গাটা থেকে কিছু প্রশ্ন করবে, আমি সেই জায়গাটায় আসছি এটাকে একটু ভালো করে বোঝানোর জন্য, যেখানের উপর ভিত্তি করে আমাদের ফাইনালে অঙ্ক থাকে, সেই জায়গাটা আমি আরেকবার একটু রিপিট করে যাই। আচ্ছা, দেখো সেটা হচ্ছে বোর্ডে আমি লিখে দিচ্ছি। দেখো, পৃথক পৃথক লেজার অ্যাকাউন্টে টাকা দেওয়া থাকলে ওই লেজার অ্যাকাউন্টগুলির সাহায্যে রেওয়ামিল প্রস্তুত। অর্থাৎ লেজার নাম দেওয়া, তার সঙ্গে টাকা দেওয়া থাকবে, ঠিক আছে? এইটাই কিন্তু আমাদের কাউন্সিলের যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, যে ট্রায়াল ব্যালেন্সটা থাকে, সেখানে এই পদ্ধতিতে থাকে। আমরা দুটো পদ্ধতি, এর আগে একটা পদ্ধতি ছিল, ওটা আমাদের সাধারণত আসে না, ওটা হচ্ছে ব্রড, অনেক বড়, মানে ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত কাজ ওটার মধ্যে রয়েছে। আর আমাদের যেহেতু কমার্স তো 11-এ ফার্স্ট শুরু হচ্ছে, সেজন্য এখানে ট্রায়াল ব্যালেন্সটা আসে একটু ছোট আকারে। সেই পদ্ধতিটা হচ্ছে এই পদ্ধতি, যে পৃথক পৃথক লেজার অ্যাকাউন্টে টাকা দেওয়া থাকবে, সেখান থেকে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। এই পদ্ধতিটা একটু ভালো করে বুঝে নেওয়ার প্রয়োজন আছে। বলছে এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়কালের সমস্ত খতিয়ান বা লেজার অ্যাকাউন্টের জের অর্থাৎ ব্যালেন্স দেওয়া থাকে, আলাদা অ্যাকাউন্ট থাকবে, তার সঙ্গে সঙ্গে তার টাকাটা দেওয়া থাকবে, ব্যালেন্সের টাকাটা। এই লেজার অ্যাকাউন্টের ব্যালেন্সগুলি নিয়ে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। সেক্ষেত্রে নিয়মটা কি? এখানে মনে রাখতে হবে খরচের ইংরেজি এক্সপেন্সেস, ক্ষতি লসেস, সম্পত্তি অর্থাৎ অ্যাসেটস এর অ্যাকাউন্টগুলি ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে, এবং আয় অর্থাৎ ইনকাম, লাভ আমরা ইংলিশে বলি গেইনস, দায় অর্থাৎ লায়াবিলিটিস এর অ্যাকাউন্টগুলি ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে লিখে ওই অ্যাকাউন্টে টাকার পরিমাণ লিখতে হবে। অর্থাৎ কি করব? দেখো, এইটা হচ্ছে মূল ফর্মুলা এখানে আমার। দেখো ফর্মুলাটা কোথায় আছে, আমি দাগ দিয়ে দিচ্ছি না তো। যাই হোক, এখানে কি বলছে? খরচ, ক্ষতি এবং সম্পত্তি এগুলো আসবে ডেবিট দিকে, আর আয়, লাভ ও দায়গুলো আসবে ক্রেডিট দিকে। অ্যাকাউন্টগুলোর নাম লিখব, টাকার পরিমাণটা লিখব, এরপর ট্রায়াল ব্যালেন্সের দুই দিকে টাকার অঙ্ক যোগ করতে হবে এবং ট্রায়াল ব্যালেন্সের উভয় দিকে টাকার অঙ্কের যোগফল মিলে যাবে। যে জায়গাটা ভাইটাল সেখানটা আবার রিপিট করি। এইখান থেকে আছে, দেখো কি করব? এখানে মনে রাখতে হবে খরচ অর্থাৎ এক্সপেন্সেস, ক্ষতি অর্থাৎ লসেস, সম্পত্তি অর্থাৎ অ্যাসেটস এর অ্যাকাউন্টগুলি ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে, এবং আয় অর্থাৎ ইনকাম, লাভ অর্থাৎ গেইনস ও দায় লায়াবিলিটিস এর অ্যাকাউন্টগুলি ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে লিখে ওই অ্যাকাউন্টের টাকার পরিমাণ লিখতে হবে। এরপর কি করব? এরপর ট্রায়াল ব্যালেন্সের উভয় দিকের দুই দিকের টাকার অঙ্ক যোগ করব এবং ট্রায়াল ব্যালেন্সের উভয় দিকের যোগফল মিলে যাবে। এর যে উদাহরণটা ছিল, আচ্ছা উদাহরণের আগে যে কথা বলছিলাম ক্লোজিং স্টক সংক্রান্ত, দেখো এনবি দিয়ে লেখা আছে ট্রায়াল ব্যালেন্সে সাধারণত ক্লোজিং স্টক আসে না, তার উত্তরটা দিয়ে দিয়েছি আগে। তবে র মেটেরিয়াল কনজিউম বা কস্ট অফ গুডস সোল্ড থাকলে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে ক্লোজিং স্টক বসবে, কিন্তু ওপেনিং স্টক বসবে না। আর কি আছে? কিন্তু অ্যাডজাস্টেড পারচেস থাকলে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে ক্লোজিং স্টক বসবে ও ওপেনিং স্টকও বসবে। অ্যাডজাস্টেড পারচেস থাকলে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে ক্লোজিং স্টক ও ওপেনিং স্টক উভয়ই বসবে। এইটা হচ্ছে নিয়মটা, যে নিয়ম অনুসারে আমরা অঙ্কটা করব।
একটা উদাহরণ দিচ্ছি, পরের পেজে সেই উদাহরণটা যেটা আমি লিখেছিলাম, যে এইখান থেকে দেখো ট্রায়াল ব্যালেন্সের ছকটা করব, হেডিংগুলো লেখাটা একটু ভালো করে দেখে নাও। এর প্রথম হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি হচ্ছে খরচ, বেতন, ওই জন্য ডেবিট দিকে এলো। এরপর হচ্ছে পারচেস রিটার্ন, পারচেস করলে খরচ হয়, রিটার্ন হলে ফেরত দিতে হয়, অর্থাৎ সেটা আমার কি হচ্ছে, টাকাটা ফেরত পাবো, অর্থাৎ এটা ইনকাম হলো। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট, আউটস্ট্যান্ডিং মানে বাকি, তার দায় হচ্ছে, দেনা হচ্ছে, সুদ বাকি আছে, দেনা, ওই জন্য ক্রেডিট দিকে এলো বা দায়। এরপর হচ্ছে ফার্নিচার, ফার্নিচার মানে কি জানো তোমরা, সম্পত্তি, ফার্নিচার মানে আসবাবপত্র, চেয়ার টেবিল, এগুলোকে ফার্নিচার বলে, তাহলে সম্পত্তি বলে ডেবিট দিকে এলো। এরপর আছে কি ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে মালিক যে টাকাটা ব্যবসায় দিয়েছে, সেটা হচ্ছে ব্যবসার দৃষ্টিকোণ থেকে একটা দেনা বা দায় বা লাইবিলিটি বলছি, ওই কারণে এটা ক্রেডিট দিকে আসবে। এরপর আছে ডেটর্স, ডেটর্স মানে কি যারা আমাকে টাকা দেবে, বাংলায় বলা হয় দেনাদার। ডেটর্সকে আমি টাকা পাবো, অর্থাৎ আমার পাওনা, আমার যেটা দিতে হয় সেটাকে বলা হয় দেনা, সেটা হচ্ছে লাইবিলিটি। আমার যেটা পাওনা তাহলে সেটাকে লাইবিলিটি, উল্টো কি অ্যাসেট, তাহলে আমার পাওনা হচ্ছে ডেটর্স, আমার অ্যাসেটস হলো, ওই জন্য ডেবিট দিকে আসছে। এরপর হচ্ছে স্টক 1/4/19, অর্থাৎ এটা ওপেনিং স্টক আছে, ওই জন্য সম্পত্তি ডেবিট দিকে আসবে। এরপর হচ্ছে ক্রেডিটর্স, ক্রেডিটর্স মানে কি পাওনাদার, যারা টাকা পাবে আমার দেনা, তাহলে এটা আসবে ক্রেডিট দিকে। এরপর হচ্ছে ট্রেড এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে খরচ, তাহলে খরচ ডেবিট দিকে আসে। সেলস, সেলস মানে বিক্রি, বিক্রি করলে টাকা আয় হয়, অর্থাৎ ক্রেডিট দিকে আসবে, ইনকাম। এরপর আছে কি ওয়েজেস, ওয়েজেস মানে মজুরি, আমি যে মজুর যারা আমার ব্যবসায় খাটছে, প্রতিষ্ঠান যারা মজুর আছে তাদের যে টাকাটা দিচ্ছে তারপর মজুরি, এটা বলে ওয়েজেস। ওয়েজেস কি খরচ, তাহলে খরচ হলো ডেবিট দিকে। এরপর স্টক দেখো 31/3/20, বছরের শেষ তারিখ মানে ক্লোজিং স্টক। এখানে দেখো পারচেস শুধু আছে, এখানে অ্যাডজাস্টেড পারচেস নেই, নিচের দিকে আছে দেখো পারচেসটা, তাহলে সেই কারণে এখানে ক্লোজিং স্টকটা এলো না। এরপর হচ্ছে মেশিনারি, সম্পত্তি, ডেবিট দিকে আসবে। এই যে সেই পারচেসটা, এখানে শুধু পারচেস আছে, ওই জন্য এটা আসবে পারচেস খরচ, ডেবিট দিকে আসবে। এর পাশে যদি অ্যাডজাস্টেড থাকতো তাহলে ওই যে আগের ক্লোজিং স্টকটা যেটা 31/3/20 ছিল ওইটা আবার ডেবিট দিকে আসতো, কিন্তু এটা অ্যাডজাস্টেড নেই, ওই কারণে ক্লোজিং স্টকটা এলো না। এরপর হচ্ছে ব্যাংক লোন, ব্যাংক থেকে যে আমি লোন নিয়েছি, লোন নেওয়া মানে কি ধার করেছি, তার মানে কি দেনা, দেনা হলে কি ক্রেডিট দিকে আসবে। এরপর হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট দিয়েছি, ছাড় দিয়েছি, তার ছাড় দিয়েছি কারণ আমার ক্ষতি হয়েছে, এই কারণে এটা ডেবিট দিকে আসবে। এরপর হচ্ছে ড্রয়িংস, মানে টাকা তুলে নিয়েছে মালিক, তাকে বলা হচ্ছে ড্রয়িংস। ড্রয়িংস হলে কি হচ্ছে, ব্যবসা থেকে মালিক টাকা তুলে নিয়েছে, মানে মালিকের কাছে ব্যবসার উল্টে পাওনা হলো, এটা সম্পত্তি এক ধরনের। এরপর হচ্ছে মোটর ভ্যান, মোটর ভ্যান হচ্ছে আমার মোটর গাড়ি, তাকে বলা হয় মোটর ভ্যান, এটা একটা অ্যাসেট বা সম্পত্তি, ওই কারণে এটাও ডেবিট দিকে এলো। এইবার সব কিছু বসানো হলো, বসানোর পরে কী করে আমার যোগ করতে হবে, দেখো আমি কী করবো, টোটালের ঘরে দুদিকে দাগ দিলাম, দাগ দিয়ে এবার এক এক করে যোগ করব। কি করব, 13,000 যোগ 20,000 যোগ 2 লাখ যোগ 1,04,000 যোগ 50,000 যোগ 30,000 যোগ 50,000 যোগ 6,25,000 যোগ 4,000 যোগ 45,000 যোগ 60,000 সমান কত বেরোলো, 11,91,000। আবার ক্রেডিট দিকে যোগ করব, 3,000 যোগ 10,000 যোগ 2 লাখ যোগ 80,000 যোগ 8,58,000 যোগ 50,000, যোগ ফলটা কত হলো, 11,91,000। তাহলে দুদিকে দেখো সমান হলো, তাহলে ট্রায়াল ব্যালেন্স মিলে গেল। ঠিক আছে, তাহলে এই যে ট্রায়াল ব্যালেন্স আজকের যে মূল বিষয় ছিল ট্রায়াল ব্যালেন্স, এটা আশা করি এবার একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আর একটা বিষয় আসি, যেটা বলছিলাম যে ট্রায়াল ব্যালেন্স না মিললে আমরা কি করছিলাম, লাস্টে যেটা ছিল যে ট্রায়াল ব্যালেন্স যদি না মেলে আমাকে সব কিছু দেখে কোথাও ভুল আছে কিনা সেগুলো চেক করব, চেক করে যদি কারেকশন থাকে কারেকশন করার পরেও যদি আমার ট্রায়াল ব্যালেন্স না পড়ে, তাহলে সেখানে আমরা কি করছি, সেক্ষেত্রে আমরা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে বা ক্রেডিট দিকে যেদিকে কম টাকা পড়ে সেদিকে ব্যালেন্সটা বার করবো, বার করে সেটাকে আমরা বসিয়ে সেটাকে বলবো সাসপেন্স অ্যাকাউন্ট। এই সাসপেন্স অ্যাকাউন্ট নিয়ে পরবর্তীতে আরও অনেক কিছু আছে, তাই এই সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব কাকে বলে, এইটাই হচ্ছে একটা এক্সট্রা কোশ্চেন যেটা 1 মার্কের কোশ্চেনে পরীক্ষাতে থাকতে পারে। তাই বলছে অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট কাকে বলে, এটা আমি একটু তোমাদের জানিয়ে দিয়ে যাচ্ছি। হিসাব খাতের উপযুক্ত তথ্যের অভাবে বা হিসাব সংক্রান্ত কোনো ভুলের কারণে রেওয়ামিল না মিললে সাময়িকভাবে একটি হিসাব খাত খুলে রেওয়ামিল মেলানো হয়। এই যে কাজটা আগে করছিলাম যে যদি রেওয়ামিল না মেলে কি করব, হিসাব খাতের উপযুক্ত তথ্যের অভাব, মানে কি কারণে মিলছে না সেটা পাচ্ছি না, সেই তথ্যটাই নেই আমার কাছে, বুঝতে পারছো। আমি রেওয়ামিল মেলেনি, তারপর আমার যা করণীয় কাজ, যেখানে যেখানে চেক করা, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, যোগ বিয়োগ করা, সব কিছু চেক করে নিয়েছি। চেক করে নেওয়ার পরে আমার দেখছি মিলছে, তার মানে তথ্যটাই নেই যে কিসের জন্য মিলছে না। আর কি হতে পারে,
বা হিসাব সংক্রান্ত কোনো ভুলের কারণে, মানে এমন একটা সূক্ষ্ম ভুল হয়েছে যে ভুলটা খুঁজে পাচ্ছি না, তাহলে কি হচ্ছে, ভুল মনে হচ্ছে আছে বা তথ্য পাচ্ছি না, এরকম কিছু একটা অনিশ্চয়তা রয়ে গেছে। সেই কারণে বলছি কি আমাকে এই মুহূর্তে ট্রায়াল ব্যালেন্স তো ইনকমপ্লিট রেখে দেওয়া যাবে না। আমি কি করবো, হচ্ছে এই পরিস্থিতিতে আমরা কি করবো, রেওয়ামিলটাকে মিলিয়ে রাখতে হবে আমাকে, এবং মেলানোর জন্য কি করব, একটা নতুন একটা হিসাব খাত খুলবো। সেই হিসাব খাতটার নাম হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট। এর নামই হচ্ছে বলেছে এই হিসাব খাতেকে অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট বলা হয়। বুঝা গেল? ঠিক আছে, তাহলে আশা করি রেওয়ামিলের ধারণাটা পেয়ে গেছো। এখনো আমাদের হাতে 3 মিনিট রয়েছে। আচ্ছা, 3 মিনিট রয়েছে। তাহলে আমি যে ছেলেটি একটি প্রশ্ন করেছিল, আমি ওইখানটায় ফিরে যাই একটু দেখি। কম্পিউটার কোথায়, মাই কম্পিউটারটা খুলে দিন তো। হ্যাঁ, মাই কম্পিউটার। আমার পেন ড্রাইভটা কোথায় আছে? আমার পেন ড্রাইভটা, এই কি এডুকেশন কি আছে? হ্যাঁ, ক্লিক করুন। আচ্ছা, 21/11-তে আমার একটা ক্লাস ছিল, আজকে 21/11 আচ্ছা 1/9/12/9 আচ্ছা 28/9 ক্লাসটা ছিল। আচ্ছা, ছেলেটি কি জিজ্ঞাসা করলো? সেটা 5 নম্বর কোশ্চেন ছিল। একদমই তাই। আমরা অ্যাকাউন্টেন্সি নিয়ে আজকে পড়াশোনা করছিলাম। অবশ্যই একাদশ শ্রেণী নিয়ে আমরা পড়াশোনা করছিলাম এবং খুব স্যার সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এবং শুধুমাত্র আজকের পড়াই নয়, এবং কেউ প্রশ্ন করেছে আগের ক্লাসে এর সাবজেক্ট নিয়ে, সেই উত্তরও কিন্তু স্যার খোঁজার চেষ্টা করছেন এবং সেই উত্তর দেওয়ার চেষ্টা করছেন। স্যার বোধহয় পেয়েও গেছেন উত্তর। আচ্ছা, এবার বোর্ডটা একটু ফলো করো, চেষ্টা করো। দেখো, আগের দিন যে ক্লাসটা 28/9 ছিল, সেই ক্লাসে আমি যেটা দেখিয়েছিলাম, দেখো জার্নালটা করেছিলাম, ওর ছেলেটির নামটা ঠিক মনে পড়ছে না, যত সম্ভব টাউন স্কুলে বা কোনো একটা স্কুলে কলকাতার প্রশ্ন করেছিল, সেখানে জার্নাল থেকে লেজার অ্যাকাউন্টের কিছু একটা প্রশ্ন ছিল। আশা করি দেখো এটা একটু ফলো করো। এই আমি জার্নাল, এর আগে অঙ্কটা আছে, অঙ্ক থেকে আমি জার্নাল করেছি। জার্নালগুলো এখানে 4টে জার্নাল দিয়ে আমি অঙ্কটা বুঝিয়েছিলাম। এখানে দেখো আলাদা আলাদা কটা অ্যাকাউন্ট আছে, 1 2 3 4, 4টে জায়গায় দেখো টিক দেওয়া আছে। লেজারের মধ্যে দেখো ক্যাশ অ্যাকাউন্ট আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, পারচেজ অ্যাকাউন্ট। ক্যাশটা দুবার হয়ে যাচ্ছে, ওটা নেব না। তারপর সেলস অ্যাকাউন্ট, ওয়েজ অ্যাকাউন্ট, আলাদা আলাদা রকমের 5টা অ্যাকাউন্ট আছে। তাহলে সেক্ষেত্রে কি করব, 5টা অ্যাকাউন্ট এরকম ছক টানবো। ঠিক আছে, এটা আমি আগের দিন দেখিয়েছিলাম। একদম সময় শেষ এই অনুষ্ঠানে। আচ্ছা, 1 মিনিট আমি কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা দেখো, এখানে একটা অ্যাকাউন্ট দেখলে তুমি আশা করি বুঝতে পারবে। অ্যাকাউন্টগুলোর নাম লিখে নেব। তারপর এইবার এখান থেকে দেখো, প্রথম যে অ্যাকাউন্টটা ছিল ক্যাশ অ্যাকাউন্ট, প্রথম জার্নালে ছিল ক্যাশ ডেবিট, ওই জন্য ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট দিকে লিখেছি টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এরপরে আমরা কি করেছি, টাকাটা বসিয়ে দিয়েছি। তারপর ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকা বসিয়েছি ওই জার্নাল থেকে, ক্যাপিটাল থেকে, তারপর পারচেস, তারপর সেলস, পরপর বসিয়ে দিয়েছি। আচ্ছা, ওর যা প্রশ্ন ছিল ব্যালেন্সটা কী করে বার করবো, দেখো এই যে ক্যাশ অ্যাকাউন্টে, এই ক্যাশ অ্যাকাউন্টে একটু জুম করুন, জুম ইন, একদম উপরে অ্যাকাউন্টটা। ক্যাশ অ্যাকাউন্টে দেখো আমরা কি করব, ডেবিট দিকে টাকা যোগ করব, যোগ করে 3,05,000 হচ্ছে। এই যোগফলটা ক্রেডিট দিকে বসিয়ে দিয়েছি, এই যে ক্রেডিট দিকে চলে গেছে। ভালো করে খেয়াল করো, কিন্তু সময় কম, তবু আমি একটু দেখে দিচ্ছি। দেখো, এই ডেবিট দিকে টোটালটা ছিল 3,05,000, এটাকে আমি ক্রেডিট দিকে নিয়েছি। নিয়ে এবার এই 3,05,000 টাকা থেকে আমরা পরপর কী করব, এই উপরে টাকাগুলো 1,00,000 আর 10,000টা বিয়োগ করে বিয়োগফলটা এখানে বসিয়ে দেবো। 1,95,000 হয়েছে। এটাকে আমি লিখবো কি, বাই ব্যালেন্স সিডি। আর এই বাই ব্যালেন্স সিডিটাকে উল্টো দিকে নিব কি, এই দেখো উল্টো দিকে চলে এলো, টু ব্যালেন্স বিডি। বুঝতে পারছো আশা করি। এই সিডিটাকে
এবার ওখান থেকে ক্রেডিট দিক থেকে ডেবিট দিচ্ছি, এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে সিডিবিডি করবো। একদমই তাই। আশা করি উত্তরটা পেয়ে গেছে। ওকে, আজকে তাহলে এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং টিভির ওপারে যারা বসেছিলে এতক্ষণ বই খাতা পেন নিয়ে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।